জি মিস। ম্যাম বলো। কি সমস্যা বলো, তোমরা রেডি? গতকালকে হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড করাইছিলেন যখন, তখন হচ্ছে শেষে হচ্ছে 674 আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, 685 লিখে আমরা ব্যালেন্সিং করে দিছি। এখন কি সমস্যা বলো? ম্যাম ওই 685টা আসলে মানে কোত্থেকে বের করবো এটা বুঝি নাই ম্যাম, বাকিটুকু 685 হচ্ছে, আমার এখানে দুইটা বিষয় ঠিক রাখতে হবে। প্রথমে হচ্ছে রেসিডুয়াল ভ্যালু অথবা স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু 1000 হবে, আর ডেপ্রিসিয়েবল কস্ট টোটাল হবে 12000, অথবা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টোটাল 12000 হবে। ডেপ্রিসিয়েবল কস্ট যা, টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও তাই হবে। ঠিক আছে, এই দুইটা আমার ব্যালেন্স করে আমি ব্যালেন্সিং ফিগার পেয়েছি 685। বুঝতে পেরেছো? ম্যাম এটা তো হচ্ছে ওই যে 12,000 হচ্ছে শেষে বসাই দিব, কারণ 12,000 আসতে হবে। সেম ভাবে বুক হ্যাঁ ভ্যালু হ্যাঁ হচ্ছে 1,000 আসতে হবে মিলানোর জন্য। হ্যাঁ, কিন্তু মিলানোর। ম্যাম হ্যাঁ 1685 টাকার মানে 40% করলে হচ্ছে আপনার 674 টাকা আসে, কিন্তু আমি 685 আসলে কার থেকে কার 685 বাদ দিয়ে অথবা যোগ করে পাইলাম এটা বুঝি নাই ম্যাম। এটা বোঝো নাই? আগের ফিগারের সাথে তুমি ব্যালেন্স করো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 12,000, 12,000-এর এর ইমিডিয়েট আগে ম্যাম আগের। হচ্ছে 11,315। এই যে 11,315, 12,000 আর 11,315, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 685। এবার বুঝছো? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। এখানে এক্সাম্পল এ আছে, তিনটা মেথড ইলাবোরেট প্র্যাকটিস করব আমরা। ঠিক আছে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব। এই চ্যাপ্টারে আসলে অনেক জটিল প্রবলেম আছে, আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম সলভ করে শেষ করে দিব। যেহেতু তোমরা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, সবগুলো প্রবলেম বুঝতে পারবা না। দেখো এখানে আমার দুইটা প্রবলেম আছে। কাগজ কলম নাও, চার্ট রেডি করো। এই যে কম্প্রিহেন্সিভ 1, পেজ নাম্বার 461, কম্প্রিহেন্সিভ ডু ইট 1। এখান থেকে আমরা তিনটা মেথডই প্র্যাকটিস করব। দ্রুত করবা, তোমরা ক্যালকুলেটর খাতা কলম সাথে রাখো। আমরা প্রথমে প্রশ্নটা পড়ি, দেখো। দেখো, ডুপেস কোম্পানি purchases a factory machines at a cost of $18,000 on January 1, 2010. পারচেজিং ডেট কবে? January 1, 2010, cost হচ্ছে $18,000. Dupes expects the machine to have a salvage value of $2,000 at the end of its 4-year useful life. দেখো এখানে আমার সব ইনফরমেশন মোটামুটি দেওয়া আছে। ইউজফুল লাইফ হবে 4 ইয়ার্স, স্যালভেজ ভ্যালু 2000, কস্ট 18,000। আচ্ছা, যদি 2010 জানুয়ারি 1-এ পারচেস করে তাহলে আমাদের 4 বছর কবে হচ্ছে?
2010 যেহেতু জানুয়ারি 1 10 পুরোটাই আমরা কাউন্ট করব 10 11 12 13 এই 4 বছর ঠিক আছে এরপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখো ডিউরিং ইটস ইউজফুল লাইফ দি মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড 1,60,000 hours. Actual annual hourly use was 2010 40,000, 2011 60,000, 2012 35,000 and 2013 25,000 এগুলো হচ্ছে আমরা ধরে নিছি এই মেশিনটা টোটাল 1,60,000 ঘন্টা অপারেট করা যাবে এখন এটা ইয়ারলি কতটুকু ইউজ হয়েছে এটা আমার দেওয়া আছে কত ঘন্টা ঠিক আছে এই ইনফরমেশনটা বেসিক্যালি লাগবে আমার ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডের জন্য লাস্টের যে 2 লাইনের ইনফরমেশন দেওয়া আছে তাহলে ইনস্ট্রাকশন দেখো প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউলস ফর দ্য ফলোইং মেথডস স্ট্রেট লাইন ইউনিটস অফ অ্যাক্টিভিটি ডিক্লাইনিং ব্যালেন্স ইউজিং ডাবল দ্য স্ট্রেট লাইন রেট বুঝতে পেরেছ তো আমরা শুরু করি দেখো প্রথমে স্ট্রেট লাইন রেট স্ট্রেট লাইন মেথডের জন্য লিখো তোমরা পেজের প্রথমেই শুরু করে দাও চার্ট হিসেবে করলে কি গুণ আর সমান চিহ্নগুলো দিতে হবে তখন 1 2 দিবা 1 2 কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে টোটাল কয়টা কলাম হচ্ছে 1 2 ছয়টা। 3 4 5 6 দেখো তোমরা প্রথমে লিখো স্ট্রেট লাইন রেট অথবা ডেপ্রিসিয়েশন রেট ইন স্ট্রেট লাইন মেথড ইকুয়াল প্রথমে খাতায় লিখো চার্ট করার আগে ডেপ্রিসিয়েশন রেট আন্ডার স্ট্রেট লাইন মেথড ইকুয়াল লিখছো ডেপ্রিসিয়েশন রেট আন্ডার স্ট্রেট লাইন মেথড ইকুয়াল 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইন ইয়ার্স ইউজফুল লাইফ ইন ইয়ার জি ম্যাম আর একবার কি বললেন 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ব্র্যাকেটে লিখে দিবা ইন ইয়ার ঠিক আছে আচ্ছা তাহলে ইকুয়াল লিখো 100% ডিভাইডেড বাই 4 আমাদের ইউজফুল লাইফ কত দেওয়া আছে 4 বছর 4 তাহলে 100% ডিভাইডেড বাই 4 ইকুয়াল 25% তারপরে লিখো depreciable cost depreciable cost equal cost minus salvage value ম্যাম আরেকবার বলবেন depreciable cost equal
কস্ট মাইনাস সেল বেস ভ্যালু। আমাদের এখানে কস্ট কত? 18,000 18,000। সেল বেস ভ্যালু হচ্ছে 2000। 2,000 তাহলে ইকুয়াল কত হবে লিখো? 16,000 16,000 ডেপ্রিসিয়েবল কস্ট। লিখা শেষ? Yes, ma'am. আচ্ছা, এখন আমরা কলাম করি। এখানে আমার টোটাল কলাম প্রয়োজন হবে কয়টা? টোটাল 6টা। তো 6টার জন্য 6টা কলাম করবা। আমি একটু দেখাচ্ছি তোমরা কিভাবে কলামটা করবা। এটা লিখো ইয়ার। প্রথম কলামটা হবে ইয়ার, 4টা লাইন হবে, এখানে 4 লাইনের জন্য জায়গা রাখবা। লিখছো প্রথম কলাম? প্রথম কলাম Yes, হচ্ছে ma'am. ইয়ার। তারপর এটা হবে তোমার ডেপ্রিসিয়েবল কস্ট। এটা লিখে ছোট করে 5 ব্র্যাকেট দিয়ে পাশে 1 লিখে দিবা। ঠিক আছে? Amen. 2 নাম্বার হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট। ডেপ্রিসিয়েশন রেট লিখে উইদিন ব্র্যাকেট 2 লিখবা। তিন নম্বরে লিখবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এখানে ব্র্যাকেটে লিখবা 3 ইকুয়াল ম্যাম অ্যানুয়াল কথাটা লিখবো না? অ্যানুয়াল না লিখলেও চলবে, কারণ আমার পাশে তো ইয়ার থাকবে। বুঝা নাই? Depreciation expenses. হ্যাঁ হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখে 3 এভাবে লিখবা 3 ইকুয়াল 1 মাল্টিপ্লাইড বাই 2, মানে 1 নাম্বার কলামকে আমি 2 নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখানে একটু একটু ইয়ে হয়েছে, ভুল হয়েছে। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে এখানে একটু এভাবে বাক করবা, এই লাইনটা দিবা না, এটা থাকবে না, এটা হবে না। ঠিক আছে? এখানে লিখবা এন্ড অফ ইয়ার, মানে বছরের শেষে।
এন্ড অফ ইয়ার, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এখানে লিখো টোটাল, এই জায়গাটাতে লিখবা এন্ড অফ ইয়ার। এখানে লিখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা লিখবা 4 নাম্বার কলাম। পাঁচ নাম্বার এরপর একটাতে লিখবা বুক ভ্যালু। ম্যাম আগের কলামটা কি লিখছেন এটা আরেকবার বলবেন? এটা 4 নাম্বার ইয়েস ম্যাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর এখানে উপরে লিখবা যে এন্ড অফ ইয়ার, এখানে মাঝখানের এরিয়াটা হবে না, পার্টিশনিং হবে না। ওকে লাস্ট ওয়ান হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু লিখবা ব্র্যাকেটে লিখবা কি, বুক ভ্যালু হচ্ছে আমার 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার। 5 ইকুয়াল, বুক ভ্যালুর ফর্মুলা কি, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট কত, 16,000। তাহলে 5 নাম্বার 5 ইকুয়াল লিখো 80,000 হুম 80,000 আরে হ্যাঁ, কস্ট হচ্ছে 18,000। এটা তোমরা লিখবা কি 18,000 মাইনাস কলাম 4, 18,000 মাইনাস কলাম 4, এটা 5 নাম্বারে লিখবা বুক ভ্যালু দিয়ে উইদিন ব্র্যাকেটে। তাহলে এটা হচ্ছে আমাদের চার্ট। রোল নাম্বার 48 কিছু বলবা? না মিস ভুলে সবার চার্ট রেডি? Yes, ma'am. তাহলে আমি চার্ট ক্লোজ করে দিচ্ছি। তাহলে প্রথমে ইয়ার লিখো 2010। দেখো প্রতি বছরের জন্য ডেপ্রিসিয়েবল কস্ট এবং ডেপ্রিসিয়েশন রেট সমান থাকবে এখানে। তোমরা প্রত্যেক ইয়ারের জন্য লিখে ফেলো 2010 16,000 বাই 25%। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্রতি বছরের জন্য একই থাকবে 4,000। তাহলে এতটুকু কমপ্লিট করে ফেলো 2010 থেকে 13 পর্যন্ত। সবাই লিখাছে শেষ? এই 3টা ma'am, কলাম লিখে কমপ্লিট করো, ডেপ্রিসিয়েবল কস্ট, ডেপ্রিসিয়েশন রেট, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তাহলে আমরা নেক্সট কলামে যাই, কলাম নাম্বার 4 এ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। দেখো 2010 এ গিয়ে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাই হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেহেতু ফার্স্ট ইয়ার 4,000। হ্যাঁ বলো। ম্যাম প্রথম কস্টে ম্যাম ডলার সাইন দেওয়া আছে, পরে নাই। এটা প্রথম কস্টে ম্যাম ডলার সাইন আচ্ছা, দেওয়া এই আছে, টাকার পরে সাইনটা নাই। অ্যাকাউন্টিং এ বারবার ইউজ হয় না, কলামের উপরে একবার ইউজ করলে হয়ে যায়। এই যে প্রথমটাতে ডলার মানে বাকি সবকিছু ডলারে, বুঝতে পারছো? তাহলে ফার্স্ট ইয়ারে আমার যেটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সেটাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে গিয়ে দেখো আমরা আড়াআড়ি যোগ করবো, খুনাখুনি। এই যে আগের বছরে ছিল 11 এ, দেখো 10 এর অ্যাকুমুলেটেড ছিল 4,000, 11 এর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে
4,000, তাহলে 4 + 4 = 8, যোগটা হবে কোনাকুনি। এরপরে দেখো নেক্সট ইয়ারে 4,000 এবং 8,000 যোগ হবে, এদিকে 4,000, 12 এর ডেপ্রিসিয়েশন 4,000 আর 11 এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8,000, দুইটা মিলে হচ্ছে 12,000। আবার এই 12,000 এর সাথে পরের বছরের ডেপ্রিসিয়েশন যোগ করলে পাবো পরের বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 16,000। শেষ করো। এরপরে আসো বুক ভ্যালু। বুক ভ্যালুর ফর্মুলাটা কি লিখছিলাম আমরা? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে 18,000 থেকে প্রতি বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করে দাও, প্রত্যেক বছরের বুক ভ্যালু পেয়ে যাবে। এবং খেয়াল করবে লাস্ট ইয়ারের বুক ভ্যালু এবং সেলভেজ ভ্যালু সমান হবে। 18,000 থেকে প্রত্যেক ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করো। লেখা শেষ? ম্যাম হুম, তোমাদেরকে আরেকটা অল্টারনেটিভ মেথড দেখাই, এটা কম্পারেটিভলি এটা চেয়ে সহজ স্ট্রেট লাইন মেথডের জন্য। দেখো আমরা এখন যে মেথডটা করব, এই মেথডে এই দুইটা কলাম আননেসেসারি, ঠিক আছে? এই দুইটার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই যে দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম প্রথমে স্ট্রেট লাইন মেথডের জন্য। ফর্মুলাটা মনে আছে কার? দেখি বলো তো। ডেপ্রিসিয়েশন বের করার একটা ফর্মুলা শিখেছিলাম। ম্যাম depreciable cost divided by useful life. না না, এটা তো রেট। Annual স্ট্রেট লাইন মেথডের depreciation. অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার একটা ফর্মুলা ছিল। Cost minus salvage value by useful life. ইয়েস। কে বলছো? রোল নাম্বার কত? 74. 74। আচ্ছা, এই যে আমরা এখন ওই ফর্মুলাটা ইউজ করব। ওই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রথমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব, তারপরে এটা লিখে দিব। এই যে আমরা প্রথমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্টের মাধ্যমে না করে ফর্মুলার মাধ্যমে প্রথমে করে ফেলবো। তোমরা লিখো অল্টারনেটিভ মেথড। এটা স্ট্রেট লাইন মেথডের আমরা আরেকটা অল্টারনেটিভ ওয়ে প্র্যাকটিস করছি। তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করতে পারো, তবে এটাতে ঝামেলা কম। এটাতে লিখো ম্যাম এক্সামে তো বলবে না, যে কোনো একটা তো না, করলেই হবে। না না, কি তোমাদের সুবিধা, এটা এক্সামে এত কিছু বলা থাকবে না। লিখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুয়াল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইন ইয়ার্স। দেখো এখানে যেহেতু অ্যানুয়াল লিখতেছে, আমার ইউজফুল লাইফটাও কিন্তু ইয়ারে হতে হবে, এটা মনে রাখবা।
একদমই সহজ। তাহলে এখানে ইনফরমেশন বসাই দাও, আমাদের তো সব দেওয়া আছে। কত আসলো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স? 4000। 4000। ইয়েস। 4000। এখন আমরা আমাদের আগের প্রবলেমে যাই। দেখো আমরা যে এক্সারসাইজটা করেছিলাম এখানে দুইটা কলাম ছিল, 1 এবং 2 এ। কলামগুলো কি কি ছিল? ডেপ্রিসিয়েশন রেট এবং ডেপ্রিসিয়েবল কস্ট, ঠিক কি না? এখন আমাদের এই দুইটা কলামের কোনো প্রয়োজন নাই যদি এই সিস্টেমটা ফলো করি। চ্যাপ্টার 10 এ ছিলাম না? Ma'am, 461. 461। 61. দেখো আমাদের এখন দুইটা কলাম কমে যাবে, ডেপ্রিসিয়েবল কস্ট এবং পার্সেন্টেজ। এই দুইটা কলামের প্রয়োজন নাই, আমরা জাস্ট এই যে ফর্মুলা থেকে যেটা পেয়েছি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা বসে বাকি ক্যালকুলেশনটা কমপ্লিট করে ফেলবো। বুঝতে পেরেছো? একদমই সহজ। আমাদের এই দুইটা কলামের কোনো প্রয়োজন নাই এখন, ডেপ্রিসিয়েবল কস্ট এবং ডেপ্রিসিয়েশন রেট, এই দুইটা প্রয়োজন নাই। আমরা জাস্ট এই তিনটা কলাম করব, ইয়ার, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। বুঝতে পেরেছো? তোমরা নোট করে নাও, এটা নিজেরাই করবা, তাহলে আমাদের কলাম দুইটা কমে যাবে, 1 এবং 2 প্রয়োজন নাই। এখন সেকেন্ড মেথডে আসো। ম্যাম, তার মানে যদি অল্টারনেটিভ মেথডে করি নাকি? হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ মেথডে করলে। আচ্ছা, অল্টারনেটিভ মেথডে করলে ম্যাম আমাদের আর ওই ডেপ্রিসিয়েশন কস্ট আর ডেপ্রিসিয়েশন রেটের কোনো দরকার পড়ছে না। কলামের দরকার না পড়ছে। না না, ম্যাম কলামগুলোর, কারণ আমরা ডেপ্রিসিয়েবল কস্ট এবং হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কলামের কোনো প্রয়োজন নাই, কারণ ডেপ্রিসিয়েবল কস্ট এবং রেট, এই দুইটা প্রয়োজন হচ্ছে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার জন্য। আমি যেহেতু ফর্মুলা থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যালকুলেট করলাম, দেন ডেপ্রিসিয়েবল কস্ট এবং রেট, এই দুইটা কলাম টোটালি আননেসেসারি। ওকে ম্যাম। আচ্ছা, এখন সেকেন্ড মেথডে আসো, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডের জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ডেপ্রিসিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে। ডেপ্রিসিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হবে প্রথমেই। বুঝতে পেরেছো? এখন ডেপ্রিসিয়েবল কস্ট পার ইউনিট বের করো, লিখো বি ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। খুব দ্রুত করবা। ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড লিখে এরপরে লিখো ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট ইকুয়াল depreciation cost per unit equal
মিস উপরে কম্পিউটেশনসটা কেন লিখি না? বুঝি নাই, প্রয়োজন নাই, কম্পিউটেশন লেখার দরকার নেই। লিখছো ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট ইকুয়াল ফর্মুলা কি ছিল? টোটাল সার্ভিস লাইফ 4 বছরের জন্য। বুঝতে পেরেছো? ম্যাম তাহলে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল সার্ভিস লাইফ। না না, টোটাল ইউনিটস ডিউরিং সার্ভিস লাইফ। ইউনিট অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, টোটাল ইউনিটস অফ অ্যাক্টিভিটি অথবা টোটাল এক্সপেক্টেড ইউনিটস ডিউরিং সার্ভিস লাইফ। ইকুয়াল লিখো, এই যে আগের মতোই থাকবে 16,000 মাইনাস 2,000 ডিভাইডেড বাই 1,60,000। আমি আবার বলছি 18,000 মাইনাস 2,000। 18,000 হচ্ছে কস্ট, 18,000 মাইনাস 2,000 ডিভাইডেড বাই 1,60,000 ইকুয়াল ম্যাম 0.1। 0.1। তার মানে হচ্ছে এক ইউনিটের জন্য 0.1 ডেপ্রিসিয়েশন আমরা কাউন্ট করব। এখন চার্টে আসো। ঠিক একই ফরম্যাটে একটা চার্ট করে ফেলো। এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে সেম ফরম্যাটে চার্ট লিখো, তবে আগের মতো লিখবা। ইউনিটস অফ অ্যাক্টিভিটি হবে 1 নাম্বার কলাম। এখানে কম্পিটিশন লেখার দরকার নাই। আচ্ছা আমি করে দিই, দাঁড়াও। উপরে লিখো ডেপ্রিসিয়েশন শিডিউল, চার্টের উপরে লিখতে হবে ডেপ্রিসিয়েশন শিডিউল। আমি চার্টটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে লিখো ইউনিটস অফ অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইয়ার। ইউনিটস অফ অ্যাক্টিভিটি এটা লিখবা 1 নাম্বার কলাম। তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট, অবলিক দিকে লিখবা পার ইউনিট আর কি, ডেপ্রিসিয়েশন রেট পার ইউনিট। এখানে লিখবা 2 নাম্বার কলাম। তিন নাম্বার হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। 3 নাম্বার কলাম ইকুয়াল হচ্ছে কি 1 মাল্টিপ্লাইড বাই 2। 3 নাম্বার লিখলাম। এখন এরপর আসছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবং লাস্ট ওয়ান হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার কলাম, 5 নাম্বার। বুক ভ্যালু 5 নাম্বার কলাম ইকুয়াল কি হবে? ওই আগের মতোই 18,000 মাইনাস কলাম 4। এটা কমপ্লিট করো এভাবে। ম্যাম 2 নাম্বার কলামে কি? ম্যাম এখানে ইন্ট অফ ইয়ার দিতে হবে? না না, এন্ড অফ ইয়ার না লিখলেও চলবে, অথবা দিতেও পারো। এগুলো আসলে বুঝে নেওয়া হয়। বুক ভ্যালু মানে হচ্ছে এন্ড অফ ইয়ার, বুঝো নাই? ম্যাম 2 নাম্বার কলাম হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি, মানে ইয়ারলি ইউনিটস অফ অ্যাক্টিভিটি।
ম্যাম বুক ভ্যালু 5 ইকুয়াল টু কি লিখছেন? বুক ভ্যালু 80,000 মাইনাস কলাম 4 আগের মতোই। এখানে কি এন্ড অফ দ্য ইয়ার কলামটা দিব না এই দুইটার উপরে? এন্ড অফ ইয়ার দিতে পারো, দিলে তোমাদের বুঝতে সুবিধা, এখানে দিতে পারো এন্ড অফ ইয়ার। না দিলেও সমস্যা নেই। রেডি সবার? এখন এখান থেকে লিখো, এই দেখো এখানে আমাদের ইনফরমেশন গুলো কিন্তু দেওয়া ছিল। ম্যাম কথা আসে না। The machine use 140,000 and 20%. এই যে দেখো এখানে ইউজফুল লাইফ দেওয়া আছে 1,60,000। শুনতে পাচ্ছ তোমরা? শোনা যায়। শোনা যাচ্ছে? ইয়েস মিস। পার ইউনিট ক্যালকুলেট করেছিলাম। এখন অ্যাকচুয়াল অ্যানুয়াল আওয়ারলি ইউজ দেওয়া আছে 2010 থেকে 2013 পর্যন্ত। দেখো 10 40,000 ইউনিটস অফ অ্যাক্টিভিটি। যে এখানে এই ফিগারগুলো কোত্থেকে আসলো? আমাদের প্রশ্নের লাস্টের লাইনে, একদম লাস্ট লাইনে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা লিখে ফেলো, ইয়ারলি ইউনিটস অফ অ্যাক্টিভিটি লিখে ফেলো। লেখা শেষ? ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট 4 বছরের জন্য একই থাকবে। লেখা শেষ করো।
লেখা শেষ? এখন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3 ইকুয়াল কলাম 1 মাল্টিপ্লাইড বাই 2। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম শোনাচ্ছে। তাহলে শেষ করো, এখানে তো আর কোনো ঝামেলা নাই। এই চার্টে কিছু না বুঝলে জিজ্ঞেস করো, পুরোটা শেষ করো। মিস এখানেও তো দ্বিতীয় আর তৃতীয় কলাম মিস অমিট করা যায় মিস, অ্যানুয়াল এক্সপেন্সেস দিয়ে মিস, কস্ট মাইনাস সেলস ভ্যালু বাই টোটাল ইউনিট ইনটু ইউনিট প্রোডিউস ডিউরিং ইয়ার। এটা এরকম হলে করতে হবে কি তোমাকে, হ্যাঁ একটা গুড কোশ্চেন করছো। এখানে দেখো ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডে কিন্তু অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স না, ইকুয়াল না, ইয়ার টু ইয়ার বেরি করে। তো এই ক্ষেত্রে চার্ট দিয়ে করাই বেটার। আলাদা করে করতে গেলে দুইবার ঝামেলা করতে হবে, চার্টে করলে জিনিসটা দ্রুত হবে। আগে আমাদের জন্য স্ট্রেট লাইন মেথডে ছিল অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইউনিফর্ম ছিল, ইকুয়াল। কিন্তু এই ক্ষেত্রে ইকুয়াল হবে না ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডে। এই চারটা শেষ করো, খুব দ্রুত শেষ করবা। শেষ শেষ। আচ্ছা, আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যাই। ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে দেখো আমাদের একটা কথা বলা আছে এখানে। ডিক্লাইনিং ব্যালেন্স ইনস্ট্রাকশন সিতে দেখো, ডিক্লাইনিং ব্যালেন্স ইউজিং ডাবল দ্য স্ট্রেট লাইন রেট। তাহলে আমাদেরকে ওই যে ডাবল করতে হবে। স্ট্রেট লাইন রেট কত ছিল? 25%। ঠিক আছে? হ্যাঁ, এখন 25% কে আমরা কি করব? দ্বিগুণ করলেই হবে, ডাবল করে দিব 50%। তাহলে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড লিখে লিখো ডেপ্রিসিয়েশন রেট বলো। গত ক্লাসে যে আমরা ডিক্লাইনিং ব্যালেন্স রেট বের করছিলাম, এটা হচ্ছে স্টেপ লাইনের দ্বিগুণ আর কি। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট লাইনের দ্বিগুণ। এখন আমরা রেটটা বের করে নিব আগে। লিখো প্রশ্নে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন যদি না দেয় স্ট্রেট লাইন রেট। ম্যাম আপনার কথা আসতেছে না ম্যাম। ইনস্ট্রাকশন না দিলেও এই মেথডে করবা, কারণ ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের জন্য ডাবল। ঠিক আছে, ফুল কভারেজ কেন আসবে না? মাঝখানে ভাষা আসছিল আমি ম্যাম, জানালাটা এবার খুলে ঠিক দিই। আছে। দাঁড়াও একটু একটু। এখন ঠিক আছে? ইয়েস ম্যাম। ঠিক আছে এখন? এই যে দেখো, প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন রেটটা লিখবো। ডেপ্রিসিয়েশন রেট ইকুয়াল স্ট্রেট লাইন রেট ইনটু 2। 25% ইনটু 2 ইকুয়াল 50%। লিখছো? এরপরে লিখো ডেপ্রিসিয়েশন শিডিউল লিখে স্ট্রেট লাইনের জন্য যেভাবে আমরা কলাম করেছিলাম ঠিক একইভাবে একটা কিছু কলাম তৈরি করো, একটা চার্ট তৈরি করো। স্ট্রেট লাইনের চার্টটা যেরকম ছিল হুবহু একই চার্ট তৈরি করো। এখানে কম্পিউটেশনটা লেখার কোনো দরকার নাই, আগে যেভাবে বাদ দিছে এভাবে বাদ দাও। ডিক্লাইনিং ব্যালেন্স মেথড লিখে চার্ট রেডি করো সবাই।
রেডি সবার? ম্যাডাম সেকেন্ড কলামে কি হবে? সেকেন্ড কলামে ডেপ্রিসিয়েশন রেট হবে। ফার্স্ট কলামে এখানে যা লেখা আছে তাই লিখবা, তবে এখানে কম্পিউটেশনের যে ফরম্যাটটা আছে এটা আমরা ইউজ করব না, আমরা আমাদের ফরম্যাট ইউজ করব। লেখা শেষ? এখন আমরা ইয়ার বাই ইয়ার করব। তাহলে শুরু করি, সবাই রেডি? ইয়েস মিস। প্রথমে 2010 এ আসো। দেখো এখানে একটু বুঝতে হবে। দেখো 2010 আমাদের অ্যাসেট কেনা হয়েছিল 2010 জানুয়ারি 1, ঠিক কিনা? তাহলে 2010 এর শুরুতে আমার অ্যাসেটের ভ্যালু হচ্ছে বুক ভ্যালু 18,000, কস্ট ভ্যালু বুক ভ্যালু সমান। যেহেতু 2000 এর আগে আমার কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা ছিল না। 2010 এর আগে কোনো ডেপ্রিসিয়েশন আছে এখানে শিডিউলে? দেখো নাই। তার মানে যেটা কস্ট প্রাইস সেটাই হচ্ছে আমার বুক ভ্যালু বিগিনিং অফ দ্য ইয়ার 18,000। তো 18,000 মাল্টিপ্লাইড বাই 50%, 9,000 হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। অ্যাকুমুলেটেড 9,000, বুক ভ্যালু কি আগের মতোই 18,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে বুক ভ্যালু হচ্ছে 9,000। শেষ করো। এখন ইয়ার 2 তে আসো, 2011। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, আমাদের স্ট্রেট লাইন মেথড এবং ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডে এই যে এন্ড অফ ইয়ার এই শব্দটা লেখা জরুরি না, কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবশ্যই লিখতে হবে, কারণ এখানে এন্ডিং ভ্যালু এবং বিগিনিং ভ্যালুর একটা বিষয় আছে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো 2010 এর যেটা এন্ডিং বুক ভ্যালু 11 এ সেটা হবে বিগিনিং বুক ভ্যালু, সেটা 11 এর বিগিনিং বুক ভ্যালু হবে 9,000। আবার আগে নিয়মে চলবে 50% রেট 4,500 হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যোগ করব। আগে অ্যাকুমুলেটেড ছিল 9,000, এই বছরে ডেপ্রিসিয়েশন 4,500, তাহলে টোটাল পাচ্ছি 13,500। এটাকে এই 13,500 কে আমি 18,000 থেকে মাইনাস করলে পাবো বুক ভ্যালু 4,500। সেম 2012 নিজেরাই কমপ্লিট করো।
এখন লাস্ট ইয়ারে আসো 2013। দেখো বিগিনিং বুক ভ্যালু আগের ইয়ার থেকে আসছে 2200 500 ডেপ্রিসিয়েশন রেট। আচ্ছা, এখন এই রেট অ্যাপ্লাই করলে কত আসে দেখো তো তোমরা? 1125 আসবে। দেখো 13-এ আমরা যদি রেট অ্যাপ্লাই করি তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আসবে 1125, কিন্তু 1125 যদি আসে আমার এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অনেক বেশি হয়ে যাবে। এটা করা যাবে না। সব সময় ডিক্লাইনিং ব্যালেন্স মেথড যে মেথডই হোক না কেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে, টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে কিসের সমান? তোমরা আছো? ডেপ্রিসিয়েবল কস্টের সমান। ডেপ্রিসিয়েবল কস্টের সমান। হ্যাঁ, তাহলে এটা আমার 16,000 মিলাই দিতে হবে। তারপরে বুক ভ্যালু হবে কিসের সমান? লাস্ট ইয়ারের বুক ভ্যালু সেলভেজ ভ্যালু সমান। তাহলে দেখো এই 16,000 এবং আগের ইয়ারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের মধ্যে যেটা পার্থক্য সেটাই হবে লাস্ট ইয়ারের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এর শেষে একটা নোট দিয়ে দিবা। ক্লিয়ার? নোটটা আরেকবার। নোট এখানে লেখা আছে, বুঝি নাই। হচ্ছে মিলে যাচ্ছিল ম্যাম। 550 50% 1125 করো। মিলে যাচ্ছিল, মিলতেছে না কেন ম্যাম? মানে শেষে মিলাই দিতে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে মিলবে না। ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে মিলবে না। যদি ভুল হয় তাহলে তো মানে সংশোধন করার বুদ্ধি নেই। না, সংশোধন করার বুদ্ধি নাই। ওইটা হচ্ছে মিলানোর এই জন্য জন্য শুরু থেকে তোমাদেরকে কেয়ারফুলি করতে হবে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। আচ্ছা ম্যাম, এটা কারণটা জানতে। কারণটা হচ্ছে এখানে আসলে যে রেটটা অ্যাপ্লাই করা হচ্ছে এই রেটের মাধ্যমে আমি যদি করি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েবল কস্টের চাইতে বেশি চলে আসে, কিন্তু আমাকে 4 বছর। এখানে আমার ব্যাপারটা হচ্ছে আমি এই মেথডের মেইন হচ্ছে তোমার কি লজিকটা হচ্ছে আমি বলি একটা অ্যাসেট মেশিনারি যখন শুরুর দিকে থাকে কিছু কিছু মেশিনারি বেশি পারফরমেন্স করে, বুঝতে পারছো? এখানে দেখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কস্ট ডে বাই ডে কমছে, ঠিক কিনা? কিছু কিছু অ্যাসেট আছে যেগুলো আমার নতুন অবস্থায় যাদের পারফরমেন্স ভালো হয়, তাহলে পারফরমেন্স যদি ভালো হয় এদের প্রোডাক্টিভিটি ভালো হবে। এর জন্য দেখা যায় শুরুর দিকের বছরগুলোতে শুরুর দিকে ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করা হয় এবং যত দিন যায় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের পরিমাণ কমানো হয়। এটার পিছনে লজিক হচ্ছে এটা, যেসব অ্যাসেট বিগিনিং পারফরমেন্স ভালো সেগুলোর জন্য ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা ইউজ করা হয়। হয় না? ধরো মেশিনারি যতই পুরাতন হয় পার্টস নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে পারফরমেন্স কমতে থাকে, তখন এক্ষেত্রে আমি যদি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ইকুয়ালি চার্জ করি তাহলে এটা কিন্তু ফেয়ার হবে না, কারণ এটা থেকে আমার বেনিফিট আসছে কম, আমি এটার জন্য বেশি খরচ করে তো লাভ নেই। তো এই প্রিন্সিপালের সাথে ম্যাচ করার জন্য বেসিক্যালি ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা অ্যাপ্লাই করা হয়। তাহলে এখানে দেখো আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডে বাই ডে কমছে এবং লাস্ট ইয়ারে গিয়ে ওই ব্যালেন্সিং ফিগারটা হয় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা বেশি বাস্তবসম্মত না, এটা ডিপেন্ড করে আসলে তুমি কোন মেথডটা ইউজ করবা, সেটা ডিপেন্ড করতেছে তুমি কোন অ্যাসেটের উপর চার্জ করতেছো এটার উপর ডিপেন্ড। কারণ ওই যে মেশিনারি ধরো কার মেশিনারি এগুলোর ক্ষেত্রে তোমার ইউনিট বেসিসে পারফরমেন্সটা মেজার করা যাচ্ছে, আবার কিছু অ্যাসেট আছে তোমার প্রতি বছর ইউনিফর্ম পারফরমেন্স করবে, এক্ষেত্রে স্ট্রেট লাইন মেথড ফেয়ার। তো এখানে কোনোটাকে আমরা মানে কি বলবো অ্যাবসলিউটলি রাইট অর রং বলতে পারবো না, এটা ডিপেন্ড করবে আমার প্রতিষ্ঠানের পলিসি এবং অ্যাসেট নেচারের উপরে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা তাহলে তোমরা দেখো, আমরা আজকে এতটুকুতে শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? মেশিনারির ক্ষেত্রে ইউনিট কনজাম্পশন ইউনিট মেথড এটা কি ফিক্সড? বুঝি নাই। কার বা মেশিনারিজ এর ক্ষেত্রে ইউনিট মেথডটা যে ক্ষেত্রে পারফরমেন্সটা মেজার করা যায়
সব মেশিনারিজে তো আবার তোমার পারফরমেন্স মেজার করা যাবে না, আউটপুট মেজার করা যাবে না। ধরো কত ইউনিট প্রডিউস করছে অথবা কত ঘন্টা প্রডিউস করছে, কেউ কেউ মেনটেন করে এভাবে, আবার কেউ করে না। ওই যে অর্গানাইজেশনের পলিসিরও একটা ব্যাপার আছে। অর্গানাইজেশন যদি মনে করে যে তার মেশিনারির জন্য সে মেশিন আওয়ার কাউন্ট না করে ইউনিফর্ম রুল ফলো করবে, মানে স্ট্রেট লাইন মেথডটা অ্যাপ্লাই করবে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা তাহলে আজকে শেষ করি।